গত ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম? আপনাদের কারো কি কোনো ইয়ে আছে, খেয়াল আছে? বলতে পারবেন? স্লাইড গুলো স্যার আজকে 2 দিন ধরে যেগুলো পড়াচ্ছেন স্যার এগুলো কোথায় পাবো? আগে দিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে মেল করে দিচ্ছি পিডিএফ হোয়াটসঅ্যাপে। তারপর পিডিএফ এর ইয়ে দিলাম, ওয়ার্ডের আপনার এক্স দিলাম, পিডিএফ এর এক্স পাইছে। স্যার গত 2টা ক্লাসের এটা পাই নাই স্যার। পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটিস গুলো বলছিলাম, পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটিস গুলো একদম বলেন তো। দুইটা ভাগ করছি, একটা হচ্ছে প্রি রেজিস্ট্রেশন ফর্মালিটিস, পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটিস। একজন বলেন পোস্ট প্রি রেজিস্ট্রেশন ফর্মালিটিস এবং পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটিস বলতে কি বুঝে এবং কি কি? কোম্পানির রেজিস্ট্রেশনের প্রি রেজিস্ট্রেশন ফর্মালিটিস গুলো কি কি? স্যার প্রি রেজিস্ট্রেশন ফর্মালিটি গুলো হলো যে প্রথমে একটা কোম্পানির নাম থাকতে হবে, হ্যাঁ, তারপরে বোর্ড অফ ডিরেক্টরস থাকতে হবে, শেয়ার হোল্ডার থাকতে হবে এবং অথরাইজ ক্যাপিটাল থাকতে হবে কতটুকু, পেইড আপ ক্যাপিটাল সেটা উল্লেখ করতে হবে স্যার। তারপরে যে প্রতিষ্ঠানটা কোম্পানি হবে সেটার একটা রেজিস্টার্ড অ্যাড্রেস দিতে হবে। right. আর স্যার মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটা তৈরি করতে হবে স্যার। তারপর আর আর কিছু? স্যার আর ঠিক আছে, থ্যাংক ইউ। অন্য একজন বলেন তো, আরেকজন বলেন প্রি রেজিস্ট্রেশন ফর্মালিটিস গুলো কি কি? বলেন প্রি রেজিস্ট্রেশন ফর্মালিটিস গুলো কি কি? স্যার উনি যেগুলো বলছেন এগুলো ঠিক আছে, এরপরে আরেকটা ইয়ে আছে, ওটা হচ্ছে ফরেনার যদি হয়ে থাকে, ফরেনারদের বিষয়ে কনসিডার করতে হবে। ওটা হচ্ছে নেম ক্লিয়ারেন্স নেওয়ার পরে ফরেনার ওই নেমের উপর ডিপেন্ড করে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। বলেন। জি, ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে ব্যাংক অ্যাকাউন্টে যে পেড আপ ক্যাপিটাল, ইনিশিয়াল পেড আপ ক্যাপিটাল এটা ডিপোজিট করতে হবে, এটা ম্যান্ডেটরি আর কি স্যার, ফরেনার যদি হয়ে থাকে। হ্যাঁ। সেকেন্ড হচ্ছে উনি বিদেশে থেকেও এই বাংলাদেশে না এসেও এখানে যত ফর্মালিটিস সবগুলো ফর্মালিটিস করতে পারবে। আর বাংলাদেশে এসে উনি ভিজিটিং বিষয়ে এসে কাজগুলা কম ফর্মালিটিস গুলো সম্পন্ন করতে পারবে। যদি সে বাংলাদেশ থেকে বিজনেসটা অপারেট করতে চায় তাহলে ওনাকে ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে কাজ করতে হবে। এটা হচ্ছে ফরেনার রেজিস্ট্রেশনের জন্য। জি, আমরা বলছি যে প্রি রেজিস্ট্রেশন ফর্মালিটিস গুলো কি কি? প্রথমে হচ্ছে এর আগের জন যে বললো স্যার, ওই যে প্রথম হচ্ছে স্যার নাম, নেম ক্লিয়ারেন্স নিতে হবে আর কি, কোম্পানির নেম, কোম্পানির নেম, হ্যাঁ কোম্পানির নেম সিলেক্ট করতে হবে, নেম সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে ডিরেক্টরস কারা হবে, ডিরেক্টরদের পার্টিকুলার থাকবে, শেয়ার হোল্ডারদের পার্টিকুলার থাকবে, অথরাইজ ক্যাপিটাল থাকবে, হ্যাঁ, আর পেইড আপ ক্যাপিটাল। হ্যাঁ, এরপর অ্যাড্রেসটা ঠিক করতে হবে কোম্পানির রেজিস্টার্ড অফিসের। এরপর হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন ফিক্স করতে হবে। জি, এই ছিল প্রি রেজিস্ট্রেশন ফর্মালিটি। এখন একদিন বলেন পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটি গুলো কি কি? আপনি বলেন পোস্ট রেজিস্ট্রেশন ফর্মালিটি গুলো কি কি তাহলে? একই, তার এটা হচ্ছে এগুলা রেডি করার পরে নেম ক্লিয়ারেন্সটা নিতে হবে, আর যে থেকে নেম ক্লিয়ারেন্স, এরপর হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা রেডি করতে হবে স্যার। প্রি রেজিস্ট্রেশন, পোস্ট রেজিস্ট্রেশন কথা বলতেছি আমরা। আচ্ছা, পোস্ট রেজিস্ট্রেশন, সরি, পোস্ট রেজিস্ট্রেশনটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হচ্ছে। প্রথম স্যার, হ্যাঁ বলেন। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, আমি একটু এটা সবে মিউট করে দিই, তারপরে বলেন আবার। হ্যাঁ বলেন। প্রথম, এটা দুইটা ধাপে। প্রথমটা হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন,
RJSC থেকে নেওয়া লাগবে। এইটাতে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, নেম অফ কোম্পানির নাম থাকবে এবং ইনকর্পোরেশন ডেট থাকবে। ফর্ম 12 একটা আছে, সেই ফর্ম 12 নিতে হবে। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে RJSC থেকে কিছু ডকুমেন্ট নিতে হবে, আর একটা হচ্ছে কোম্পানি নিজে কিছু ডকুমেন্ট প্রোভাইড ইস্যু করবে। জি 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 আর কি RJSC যে ডকুমেন্ট হচ্ছে তার হচ্ছে সার্টিফিকেট ইনকর্পোরেশন, দেন হচ্ছে ফর্ম 12। জি স্যার, ফর্ম 12 এরপর হচ্ছে ফর্ম 12 এ কি থাকে? ফর্ম 12 এ থাকে স্যার ডিরেক্টরস, লিস্ট অফ ডিরেক্টর। জি জি লিস্ট অফ ডিরেক্টরস থাকে, হ্যাঁ, দেন হচ্ছে সার্টিফিকেট কপি অফ মেমোরেন্ডাম আর্টিকেল অ্যাসোসিয়েশন, জি হ্যাঁ, ডকুমেন্ট হিসেবে RJSC। দেন হচ্ছে কোম্পানি কোম্পানি নিজে নিজে করা লাগে, ইস্যু হ্যাঁ, করবে। হ্যাঁ, শেয়ার সার্টিফিকেট ইস্যু করবে, তারপর রেজিস্টার একটা রেজিস্টার বই রাখবে শেয়ার হোল্ডারদের, রেজিস্টারদের, সরি ডিরেক্টরদের, এবং কোম্পানির সিল থাকবে একটা, দেন একটা রাবার স্ট্যাম্প থাকবে ফর কোম্পানি, ফর দ্য কোম্পানি। থ্যাংক ইউ। এই ছিল আমাদের মানে প্রিভিয়াস ক্লাসের লাস্ট পয়েন্ট গুলো। আমরা এখন নতুন আলোচনায় যাব, শুরু করতেছি। My dear friends, good evening to everyone. Today's class 29th class. That means one class remaining for us in this course of this session. এই সেশনের জন্য আমরা আরেকটা ক্লাস পাবো। আজকে হচ্ছে আমাদের 29তম ক্লাস। আমরা আজকে মোটামুটি শেষ করে দিব, আর আগামীকালকে কিছু বাকি থাকবে, সেটা আগামীকালকে আমরা মিনস নেক্সট ক্লাসে আমরা সেটা প্রেজেন্ট করব। আমাদের যেই কাজগুলো আমরা করছি, আমরা আমাদের সবগুলো কাজই আমি আবার কি চ্যাপ্টার পড়াইছি, কোথা থেকে পড়বেন, আমি সেই গাইডেন্সটা আমি নেক্সট ক্লাসে দেব। আজকে আমরা ক্লাসটা শেষ করি। অ্যানুয়াল জেনারেল মিটিং, we have discussed about the annual general meeting. Previous class, every company should conduct annual general meeting. Annual general meeting কোম্পানির ক্ষেত্রে যেটা হবে, আমি সহজ করে বলে দিচ্ছি, আমি লাইন বাই লাইন যাচ্ছি না, যে এখানে তাদের কোম্পানিকে অবশ্যই annual general meeting করতে হবে প্রতিটা ক্যালেন্ডার ইয়ারে। ক্যালেন্ডার ইয়ার মিনস জানুয়ারি টু ডিসেম্বরের ভিতরে আমাদের দেশে অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে। আর সেই অ্যানুয়াল জেনারেল মিটিংটা দুইটা বছরের দুইটা অ্যানুয়াল জেনারেল মিটিং এর পার্থক্যটা 15 মাসের বেশি হবে না। আর কোম্পানি যদি ফার্স্ট মিটিংটা যখন ফার্স্ট ইনকর্পোরেশন করে, সেক্ষেত্রে 18 মাসের ভিতরে সে ইনকর্পোরেশনের শুরু থেকে 18 মাসের ভিতরে অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে। ঠিক আছে? এখন যদি অ্যানুয়াল জেনারেল মিটিং করতে ফেলিওর হয়, তাহলে কি হয়? অ্যানুয়াল জেনারেল মিটিং যদি করতে না পারে কোন একটা অর্গানাইজেশন, তার বিরুদ্ধে যে শাস্তিটা থাকবে, সেই শাস্তিটা বলা হচ্ছে তাকে মানে ফাইন ক্রিয়েট করা হবে। সেই ফাইনটা হচ্ছে প্রতিদিনের জন্য যে ডেট, সেই ডেটের পরে যদি হয়ে যায় তাহলে 250 টাকা ফর এভরি ডে আফটার দ্য ফার্স্ট ডে ডিউরিং হুইচ সাচ ডিফল্ট কন্টিনিউ। যেটা আমরা অ্যানুয়াল জেনারেল মিটিং আগে আমরা পড়াচ্ছি, জন্য আমরা সংক্ষিপ্ত করে আমরা শেষ করলাম অ্যানুয়াল জেনারেল মিটিংটা কি। দেন আমরা বলছি এক্সট্রাঅর্ডিনারি এন্ড স্পেশাল রেজুলেশন, এটা আমরা আলোচনা করছি। এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন কি? 3/4 কোম্পানির যে এই শেয়ার হোল্ডার আছে, যারা অর্থাৎ যারা ভোটিং রাইট আছে, তাদের মধ্য থেকে 4/3 লোক প্রেজেন্ট থাকতে হবে। 4/3 লোক প্রেজেন্ট থাকতে হবে। হ্যাঁ, 3/4 মেম্বার্স এন্টাইটেলড টু ভোট as are present in person, সে নিজে থাকতে পারে, অর বাই প্রক্সি, অথবা কোন প্রক্সির মাধ্যমে হতে পারে একটা জেনারেল মিটিং। সেই জেনারেল মিটিং এ যদি থাকে, তাহলে সেখান থেকে মেজরিটির মাধ্যমে যে রেজুলেশনটা পাস হবে, সেটাকে বলা হবে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন। এখন এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন, আরেকটা হলো স্পেশাল রেজুলেশন। এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনটা যদি 21 দিন পূর্বে নোটিশ দেওয়া হয়, সেই মিটিং এর কারণ উল্লেখ করি যে আমাদের এই মিটিং এর কোন উদ্দেশ্যে মিটিংটা দেওয়া হলো, সেই উদ্দেশ্যটা, ইন্টেনশনটা যদি জানা যায় 21 দিন পূর্বে নোটিশ দিয়ে, এবং সেখানে যদি এরকম মেজরিটি নিয়ে, যেটা এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনের ক্ষেত্রে যেটা হয়ে থাকে 3/4 মেম্বার প্রেজেন্ট করে, সেখান থেকে যে মেজরিটির মাধ্যমে যে ডিসিশনটা নেওয়া হবে, সেটাকে বলা হবে স্পেশাল রেজুলেশন। এক্সট্রা অর্ডিনারি আর স্পেশালের মধ্যে পার্থক্যটা কি?
স্পেশালের ক্ষেত্রে 21 দিনের পূর্বে নোটিশ দিতে হবে, সেখানে স্পেসিফাইং দ্য ইন্টেনশন টু প্রপোজ, এবং এখানে কি উদ্দেশ্য সেটা অবশ্যই স্পেসিফাই করে দিতে হবে, তখন এটা বলা হবে স্পেশাল রেজুলেশন। মিনিটস অফ প্রসিডিংস অফ জেনারেল মিটিং, জেনারেল মিটিং যখন করব তখন এই জেনারেল মিটিং একটা মিনিটস ইস্যু করতে হয়। মিনিটস মানে হচ্ছে কি, মিনিটস হচ্ছে এখানে কার্য বলি যেগুলা সেগুলা সার সংক্ষেপ, এই মিটিং এ কি কি কাজ হয়েছে, কি কি সিদ্ধান্ত হয়েছে, সেগুলোতে কারা কারা উপস্থিত ছিল, এই সার সংক্ষেপে বলা হয় মিনিটস। এখন মিনিটসটা কি হবে? মিনিটস অফ প্রসিডিং অফ জেনারেল মিটিং and of its directors. Every company shall cause minutes of all proceedings of general meeting and meetings of its directors to be entered in book it for that purpose. এবং সেটা একটা বই আকারে সেই উদ্দেশ্যের আকারে রাখতে হবে। Any such minute, if purporting to be signed by the chairman of the meeting at which the proceedings were held, or by the chairman of the next succeeding meeting, shall be evidence of the proceedings. এটা চেয়ারম্যানের স্বাক্ষরের মাধ্যমে হতে হবে, অথবা চেয়ারম্যান পরবর্তী মিটিং এর ক্ষেত্রে পরবর্তী মিটিং এ সেটা আর এভিডেন্স সহকারে চেয়ারম্যান নেক্সট মিটিং এ সেটা কি করতে পারবে, উত্থাপন করবে। Until the contrary is proved, a general meeting of the company, until the contrary is proved, অন্য কোনো কন্ট্রারি যদি না থাকে, general meeting of the company or a meeting of its directors in respect of the proceedings of which minutes have been made shall be deemed to have been duly called and held. মানে অন্য কোনো সমস্যা না থাকলেও জেনারেল মিটিং কোম্পানির অথবা মিটিং ডিরেক্টরের মিটিং, সেখানে যেটাই হোক না কেন ইন রেসপেক্ট অফ দ্য প্রসিডিংস, এখানে যেটা মিনিটস হবে and shall be deemed to have been duly called and held, এখানে যথাযথভাবে সেটা করতে হবে এবং সেটা সংরক্ষণ রাখতে হবে, অবস্থান করতে হবে। The proceedings of such meeting shall be deemed to have been held as described in the minutes, এখানে এই মিটিং এ কি কাজ হচ্ছে সেগুলা মিনিটস রাখতে হবে, লিখিত রাখতে হবে, and the appointments of the directors or liquidators at such meeting shall be deemed to be valid, এবং এই মিটিং এ কোনো ডিরেক্টরদের নিয়োগ দেওয়া অথবা কোনো লিকুইডেটরদেরকে নিয়োগ দেওয়া, হ্যাঁ, সেগুলা সেখানে মানে আপনার গ্রহণযোগ্য। ভ্যালিড। The books containing the minutes of proceedings of any general meeting of a company shall be kept at the registered office of the company. কোম্পানির যে রেজিস্টার্ড অফিস আছে সেখানে এটা রাখতে হবে, and shall during business hours as subject to such reasonable restrictions as the company may by its articles or in general meeting enforce, so that no less than 2 hours in every day be allowed for inspection, be open to the inspection of any member without charge. এখানে বলছি যদি কোনো একটা মেম্বার সে যদি সেটা ইন্সপেকশন করতে চা, মিনিটসটা দেখতে চা শেয়ার হোল্ডার, তাহলে সে যেন করতে পারে, সেই সুযোগটা রাখতে হবে। Both containing the minutes of proceedings of any general meeting of a company shall be kept at the registered office of the company and shall during business hours be subject to such reasonable restrictions as the company may by its articles or in general meeting impose, so that no less than 2 hours, 2 ঘন্টার কম না, অর্থাৎ 2 ঘন্টা তাকে in each day be allowed for inspection to open to the inspection of the any member without charge. এখানে প্রতি 2 ঘন্টা এরকম সময় রাখতে পারে প্রতিদিনের জন্য, হ্যাঁ, যেন মেম্বাররা এখানে এসে বিজনেস আওয়ারে এসে যেন যদি ইচ্ছা করে সে তার মিনিটসটা দেখতে পারে, দেখতে চাইলে সেটা দেখতে পারে। মিনিটসের কথাবার্তা আমরা আসলে পরীক্ষা থেকে আপনাদের আসলে মিনিটস প্রভিশন না আসে, মিনিটস থেকে একটা আপনাদের ফরম্যাট আসতে পারে, রাইট মিনিটস ইন অফ annual general meeting, রাইট মিনিটস অফ দ্য মিটিং বোর্ড অফ ডিরেক্টরস মিটিং, এরকম একটা মিনিটস একটা ফরম্যাট আমরা চেষ্টা করবো দেখানোর জন্য। অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টরদের অ্যাপয়েন্টমেন্ট এটা কিভাবে হবে? According to Section 91 of the Company Act 1994, notwithstanding anything contained in the articles of the company, the subscriber of the memorandum shall be deemed to be the directors of the company until the first director are appointed.
মানে বলছে যে আপনার মেমোরেন্ডামে যে সাবস্ক্রাইবার যারা থাকবে তাদের মধ্য থেকে একজন ডিরেক্টর হবে যতক্ষণ পর্যন্ত না ফার্স্ট ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট হয়। তো প্রথম ডিরেক্টররা যিনি যারা হবে তারা ওই মেমোরেন্ডামে যে সাবস্ক্রাইবার থাকে তার মধ্য থেকে ডিরেক্টর নিতে হবে। The directors of the company shall be elected by the members from among their number in general meeting. প্রথম ডিরেক্টর যেটা তাকে নিয়োগ করতে হবে ওই মেমোরেন্ডামের সাবস্ক্রাইবার হিসেবে যিনি আছে তাদের মধ্যে থেকে একজন নিয়োগ দিতে হবে অ্যাটলিস্ট। দেন যদি company shall be elected by the members, the directors of the company shall be elected by the members from among their number in general meeting. General meeting এর মধ্য থেকে তাদের মানে ভোটের মাধ্যমে সেটা হবে। Any casual vacancy occurring among the directors may be filled in by the other directors, but the person the appointed shall be person qualified to be elected as a director under clause B. B যে ক্লজ বলছে সেই ক্লজ অনুযায়ী সেই ডিরেক্টর তার যোগ্যতা থাকতে হবে। তাহলে যদি কোনো ডিরেক্টর ভ্যাকেন্সি থাকে সেটা অন্য একজন পার্সনকে ডিরেক্টর হিসেবে ফিল আপ করা যাবে। And shall be subject to retirement at the same time as if he had become a director on the day one who is the director in whose place he is appointed as a last appointed as director. Without prejudice to the restrictions, এটা বলছে কোয়ালিফিকেশন অফ ডিরেক্টর। তাহলে একজন ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে সেটা বলা হলো যে প্রথম যে ডিরেক্টর সেটা সাবস্ক্রাইবার মেমোরেন্ডাম কি করতে হবে, ডিরেক্টররা জেনারেল মিটিং এর ভোটের মাধ্যমে হবে। কোনো ভ্যাকেন্সি হলে অন্য একজন ডিরেক্টর সেখানে ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবে। তবে সেই ডিরেক্টর অবশ্যই কি হতে হবে, ডিরেক্টরের যোগ্যতা থাকতে হবে অথবা ওই যে জেনারেল মিটিং এ ভোটের মাধ্যমে হতে হবে, সেই কথাটা এখানে বলা আছে। কোয়ালিফিকেশন অফ ডিরেক্টর, একজন ডিরেক্টর কোয়ালিফিকেশন কি হবে? Without the section 97 of the Company Act 1994, without prejudice to the restriction imposed by section 92 তে যদি কোনো রেস্ট্রিকশন দেওয়া না থাকে, it shall be the duty of every director to hold qualification share. একজন ডিরেক্টরের প্রথম যে কাজটা হচ্ছে ডিরেক্টর হতে হলে তার কোয়ালিফিকেশন শেয়ার লাগবে। কোয়ালিফিকেশন শেয়ার কি বিভিন্ন সময় সার্কুলেশন করা হয় যে এত পার্সেন্ট শেয়ারটা থাকতে হবে। যদি তার অ্যাটলিস্ট 1/10 শেয়ার না থাকে অথবা অ্যাটলিস্ট 1/20 শেয়ার না থাকে, হ্যাঁ 20 ভাগের 1 ভাগ শেয়ার যদি তার না থাকে তাহলে তাকে ডিক্লেয়ার করা হবে না। এরকম কোয়ালিফিকেশন শেয়ার বলে। হ্যাঁ, যেটা আমাদের কোম্পানি একটা বলা আছে মিনিমাম হচ্ছে একটা শেয়ার তার থাকতেই হবে। যদি একটা শেয়ার না থাকে তাহলে সে এটা হচ্ছে মিনিমাম, কিন্তু কোয়ালিফিকেশন শেয়ার হচ্ছে আরো ভিন্ন। কোয়ালিফিকেশন শেয়ার হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সার্কুলেশন থাকে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে সার্কুলার করে যে তার ডিরেক্টরশিপ কিছুদিন আগে যেটা ব্যাংকিং সেক্টরের ডিরেক্টর যাদের আছে তাদের হচ্ছে যেমন কত জন ছিল 1/10 মনে হয় সম্ভব বা 1/20 এরকম 1/20 এরকম একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকে, এটাকে বলে কোয়ালিফিকেশন শেয়ার। এবং সেটা অনেক সময় কি থাকে আর্টিকেলসে স্পেসিফাইড থাকে এই কোয়ালিফিকেশন শেয়ারটা কত হবে সেটা আর্টিকেলসে বলা আছে, কোম্পানি আর্টিকেলসে বলা থাকে। and if he is not already qualified, সে যদি এখন পর্যন্ত কোয়ালিফাইড না হয়ে থাকে, অর্থাৎ কোয়ালিফাইড মানে শেয়ার সংখ্যা দিয়ে কোয়ালিফাইড, he shall obtain his qualification within 60 days after his appointment. সে যদি এখন না থাকে তাহলে তার নিয়োগপত্র পাওয়ার পরে ডিরেক্টর হিসেবে জয়েন করার পরেও 60 দিন তার সময় পাবে সেই শেয়ারটা পারচেজ করার জন্য, or such shorter time as may be fixed by the article. If after the expiration of the period mentioned in subsection 1, any unqualified person acts as a director of the company, he shall be liable to a fine not exceeding 200 taka for every day between the expiration of the said period and the last day on which it is proved that he acted as a director. এখন কোন ডিরেক্টর যদি কোয়ালিফাইড শেয়ার সে ফিল আপ না করতে পারে বা কিনতে না পারে তাহলে কি হবে, তাহলে সে নিজে লাইবল হবে। লাইবল হবে প্রতিদিনের জন্য 250 টাকা, সর্বোচ্চ 200 টাকা, সর্বোচ্চ 200 টাকা প্রতিদিনের জন্য। এবং সেটা দিনটা কখন থেকে কার্যকর হবে, তাকে যে 60 দিনের সময় দেওয়া হয়েছে সেই 60 দিনের পরবর্তী থেকে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত সে কোয়ালিফিকেশন শেয়ার কোয়ালিফাইড না করতে হবে অতদিন পর্যন্ত প্রতিদিনের জন্য 200 টাকা করে ফাইন দিতে হবে। দেন বলা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টর, তাহলে একজন ডিরেক্টরের ডিসকোয়ালিফিকেশন কি? A person shall not be capable of being appointed director of a company if he has been found to be of unsound mind by a competent court and the findings is in force.
যদি একটা ডিরেক্টরের আনকোয়ালিফাইড হবে, ডিসকোয়ালিফাইড হবে তখনই যখন তার সাউন্ড মাইন্ড হয়, আনসাউন্ড মাইন্ড হয়। কম্পিটেন্ট কোর্টের মাধ্যমে বলা হয়েছে সে একটা আনসাউন্ড মাইন্ড, সাউন্ড মাইন্ড না, পাগল ওনাটি, হ্যাঁ, তাহলে সে ডিরেক্টর হতে পারবে না। If he is an undischarged insolvent, সে যদি insolvent হয়, if he has applied to be adjudicated as an insolvent, যদি ইনসলভেন্টের জন্য কোনো প্রক্রিয়াধীন থাকে এবং যদি কোনো ইনসলভেন্টের জন্য সে যদি কোথাও আবেদন করে থাকে and his application is pending, এবং তার অ্যাপ্লিকেশনটা এখনো পেন্ডিং অবস্থায় থাকে, তাহলে সে ডিরেক্টর হতে পারবে না। If he has not paid any call in respect of shares of the company held by him, whether alone or jointly with others, and 6 months have elapsed from the last day fixed for the payment of the call. আপনি যে পেড আপ শেয়ারের জন্য যখন কল করে, কল আপ শেয়ার, হ্যাঁ, যখন কল আপ শেয়ারের তাকে যখন শেয়ারের অ্যামাউন্ট কল করা হয় কোম্পানি, আর সেই কোম্পানির শেয়ার যদি কলের সময় যদি সেটা পেড না করে থাকে, তাহলে সে ডিরেক্টর হতে পারবে না। If he is a minor, সে যদি মাইনর হয় তাহলেও হতে পারবে না। A company may in its articles provide additional grounds for disqualification of a director. কোম্পানির আর্টিকেলস অফ এক্সপ্রেশনে আরো যে ডিসকোয়ালিফিকেশন বলে দেয়, ওখানে যদি স্পেসিফিক করে থাকে তাহলে সেটাও এখানে জানতে হবে। তাহলে আমরা দেখলাম যে কোম্পানির কোয়ালিফিকেশন কি। কোয়ালিফিকেশন অফ ডিরেক্টর বলতে এখানে যেটা আমরা পাইলাম সেটা হলো শুধুমাত্র শেয়ার সংখ্যাটাকে কোয়ালিফিকেশন হিসেবে কাউন্ট করা হলো। দেন ডিসকোয়ালিফিকেশন হচ্ছে এই পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্ট ছাড়া যাদের এই জিনিসগুলো আছে, এগুলা ছাড়া যারা শেয়ার, এগুলা ছাড়া যে কোনো লোক যদি ওই কোম্পানির নির্দিষ্ট সংখ্যক শেয়ার সে যদি ক্রয় করে, তাহলে সে আপনার ডিরেক্টরের জন্য কোয়ালিফাইড। রিমুভাল অফ ডিরেক্টর, একজন ডিরেক্টরকে আপনি কিভাবে রিমুভ করবেন? According to section 106 of Company Act 1994, the company may be extraordinary resolution remove any shareholder director before the expiration of his period of office, and may by the ordinary resolution appoint another person in his state, and the person so appointed shall be subject to retirement at the same time as he had become a director on the day on which the director in whose place he is appointed was the last elected director. অর্থাৎ বলা হচ্ছে যে যদি কোনো এরকম হয় একটা কোম্পানির এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে যে কোনো শেয়ার হোল্ডার ডিরেক্টর এনি শেয়ার হোল্ডার ডিরেক্টর এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে তার সময় শেষ হওয়ার পূর্বেই তাকে কি করতে পারে? বিদায় করতে পারে। may by ordinary resolution appoint another, এবং সাধারণ রেজুলেশনের মাধ্যমে আবার কি করতে পারে? আরেকজনকে তার জায়গায় নিয়োগ দিতে পারে। And the person who appointed shall be subject, যে নতুন করে appointed হবে, is subject to retirement at the same time as if he had becomes a director on the day on which the director in whose place he is appointed was last elected director. মানে কি বললো? তাহলে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে আমরা একজন মানে শেয়ার হোল্ডাররা ডিরেক্টরকে রিমুভ করতে পারে তার সময় শেষ হওয়ার পূর্বে, এবং কোন শেয়ার হোল্ডার ডিরেক্টরকে রিমুভ করতে পারে পিরিয়ড পূর্বে, এবং অর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে অন্য একজনকে তার স্থলে নিয়োগ দিতে পারে। এবং নিয়োগ দিবে কি হিসাবে? যাকে যেটা রেজুলেশনের মাধ্যমে এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে তাকে রিমুভ করা হয়েছে তার রিটায়ারমেন্টের পরে, same time as he had become a director on the day on which the director, এবং তাকে বলা হবে সেই যে ডিরেক্টর কবে থেকে তাকে হিসাব করা হবে যার রিপ্লেসে এক্সটার্নাল রেজুলেশনের মাধ্যমে যাকে রিমুভ করা হয়েছে তার যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটাই নতুন যে নিয়োগ হলো তাকে ধরা হবে, তার পিরিয়ডটা ওই পিরিয়ডটা কাউন্ট করা হবে। A director to remove shall not be reappointed a director
by the board of directors. A director so removed shall not be reappointed a director by the board of directors. মানে যাদেরকে এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশনের মাধ্যমে রিমুভ করা হলো তাকে বোর্ড অফ ডিরেক্টররা নতুন করে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট করতে পারবে না। রেস্ট্রিকশন অন পাওয়ার অফ ডিরেক্টর, ডিরেক্টরদের ক্ষমতার যে রেস্ট্রিকশন সেটা কি? According to section 107 of Company Act 1994, the directors of a company or of a subsidiary company of a public company shall not, except with the consent of the company concerned in general meeting. The directors of a company or a subsidiary company of a public company shall not, except with the consent of the company concerned in general meeting, fail or dispose the undertaking of the company and remit any debt due by a director. মানে একজন ডিরেক্টরদের ক্ষমতা তো সব ক্ষমতা ডিরেক্টররা করতে পারে, কিন্তু এখানে কিছু এক্সেপশন আছে, সেগুলো তারা করতে পারবে না, স্পেসিফিক ইয়ে করে। জেনারেল মিটিং এর কনসেন্ট নিয়ে যদি কিছু করে তাহলে করতে পারবে, সে কনসেন্ট ছাড়া তারা এই কাজগুলো করতে পারবে না। সেল অর ডিসপুট দ্য আন্ডারটেকিং অফ দ্য কোম্পানি, কোম্পানি যে পরিমাণ আন্ডারটেকিং দিয়েছিল হ্যাঁ সেটা কমিয়ে ফেলা, ডিসপুট করা অথবা সেই আন্ডারটেকিং বিক্রি করে দেওয়া, সেটা তো করতে পারবে না। এন্ড রেমিট এনি ডেট ডিউ বাই এ ডিরেক্টর, ডিরেক্টরের কোনো লোন যদি থাকে সেই লোন তার ডিরেক্টররা কোনো লোন শোধ করতে পারবে না, লোন নিয়ে যেতে পারবে না। রেমিট এনি ডেট ডিউ বাই এ ডিরেক্টর, ডিরেক্টরদের কোনো ডেট যদি থাকে হ্যাঁ সেটা তারা রিমিট করতে পারবে না এই কোম্পানিতে। সেগুলো রেস্ট্রিকশন পাওয়ার অফ ডিরেক্টর। এখন আমরা আসি যে রেস্ট্রিকশন অন ম্যানেজিং ডিরেক্টর। ম্যানেজিং ডিরেক্টরের ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন আছে? According to section 109 of the Company Act 1994, no public company or private company which is a subsidiary of public company shall, after the commencement of the act, appoint any person as managing director if he is a managing director or manager of another company. বলছে কোনো পাবলিক কোম্পানি অথবা কোনো প্রাইভেট কোম্পানি হুইচ ইজ এ সাবসিডিয়ারি অফ পাবলিক কোম্পানি, যে প্রাইভেট কোম্পানি যদি এরকম হয় কোন কোম্পানি অথবা কোনো প্রাইভেট কোম্পানি কোনো সাবসিডিয়ারি কোম্পানি পাবলিক কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি যদি হয়ে থাকে, আফটার দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট, এই আইন যখন কোম্পানি 1994 শুরু হওয়ার পরে, অ্যাপয়েন্ট এনি পারসন অ্যাজ ম্যানেজিং ডিরেক্টর, যে কোনো লোককে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিয়োগ দিতে পারবে না ইফ হি ইজ এ ম্যানেজিং ডিরেক্টর এন্ড ম্যানেজার অফ অ্যানাদার কোম্পানি, অন্য কোম্পানির কেউ যদি ম্যানেজিং ডিরেক্টর থাকে অথবা ম্যানেজার থাকে তাহলে পাবলিক কোম্পানি কোনো পাবলিক কোম্পানি তাকে নিয়োগ দিতে পারবে না। প্রোভাইডেড দ্য নো অ্যাপয়েন্টমেন্ট আন্ডার দিস সেকশন শ্যাল বি মেড উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য কোম্পানি ইন এ জেনারেল মিটিং, এবং জেনারেল মিটিং এর কনসেন্ট ছাড়া কোনো অ্যাপয়েন্টমেন্টই দেওয়া যাবে না, সেটা বলা হয়েছে কি জেনারেল মিটিং এর কনসেন্ট নিতে হবে যে কোনো লোককে ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ করা দেওয়ার সময়। Notwithstanding anything contained in subsection 1, the government may, by order, permit any person to be appointed as managing director of more than 2 companies if the government is satisfied that it is necessary that the company should, for their proper working function as a single unit and have a common managing director. কোনো কোম্পানি পারবে না ম্যানেজিং ডিরেক্টর অন্য কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর, অর্থাৎ একজন ম্যানেজিং ডিরেক্টর দুইটা কোম্পানি হতে পারবে না। কিন্তু এখানে এক্সেপশন হচ্ছে যদি গভর্নমেন্ট কাউকে নিয়োগ দেয়, অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে নিয়োগ দিতে পারে, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট এই মর্মে স্যাটিসফাইড যে এখানে যে 2টা 3টা কোম্পানি 4টা কোম্পানি 5টা কোম্পানি একসাথে তারা একই ফাংশন কাজ করে, একই সিঙ্গেল ইউনিটের আন্ডারে কাজ করে, তাহলে সেক্ষেত্রে মানে গভর্নমেন্ট চাইলে তাকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দিতে পারে। Managing director not to be appointed for more than 5 years at a time. একজন ম্যানেজিং ডিরেক্টর কে মেয়াদ 5 বছরের বেশি হবে না। No company shall, after the commencement of the act, appoint or employ any individual
as is managing director for a term exceeding 5 years at a time. একসাথে 5 বছরের বেশি থাকতে পারবে না। Any individual holding at the commencement of this act, the officer of the managing director in a company shall, unless his term expires earlier, be deemed to have vacated his office immediately on the expiry of 5 years from the commencement of this act. Nothing containing subsection 1 shall be deemed to be prohibited the reappointment or the extension of the term of office of any person as MD for the further period not exceeding 5 years on each occasion. এই ছিল ম্যানেজিং ডিরেক্টর ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন সেগুলো। তাহলে আমরা রেজিস্ট্রেশন পাইলাম হচ্ছে ম্যানেজিং ডিরেক্টরের দুইটা কোম্পানি ম্যানেজিং একজন ম্যানেজিং দুইটা কোম্পানি ম্যানেজিং হতে পারবে না, শুধু গভর্নমেন্ট যদি স্পেশাল কোনো পারমিশন পা তাহলে সেটা হতে পারে গভর্নমেন্টের ক্ষেত্রে। আর 5 বছর বেশি থাকতে পারবে না, 5 বছরের বেশি এক পিরিয়ডে সে থাকতে পারবে না, সেখানে রি এমপ্লয়মেন্ট বা তার এক্সটেনশনের সুযোগ আছে, সেটা হচ্ছে ফার্দার পিরিয়ডের জন্য, কিন্তু নট এক্সিডিং 5 ইয়ার্স অন ইচ অকেশন। প্রতি ক্ষেত্রে 5 বছর বেশি হবে না, অর্থাৎ 5 plus 10 বছর ইচ্ছা করলে থাকতে পারে। দেন হচ্ছে প্রসপেক্টাস। প্রসপেক্টাসটা কি? আমরা বিভিন্ন সময় আপনারা একটু এগুলো দেখেন পত্রিকায় বা বিভিন্ন জায়গায় এগুলা দেখেন, আপনি পাবেন কোম্পানি যখন প্রসপেক্টাস দেয় প্রসপেক্টাস গুলোতে কি কি থাকে। কারণ প্রসপেক্টাসের ডেফিনিশন কি বললো? প্রসপেক্টাস ইজ এ লিগ্যাল ডকুমেন্ট। প্রসপেক্টাস হচ্ছে একটা লিগ্যাল ডকুমেন্ট ইস্যুড বাই কোম্পানি। কোম্পানি ইস্যু করে থাকে দ্যাট আর অফারিং সিকিউরিটিজ ফর সেল। সেটা কেন অফার করতে হয়, প্রসপেক্টাসে দিতে হয়? আর কোম্পানির যদি সিকিউরিটি বলতে হচ্ছে শেয়ার এন্ড ডিবেঞ্চার, শেয়ারস এন্ড বন্ডস, দুইটাই সিকিউরিটি। এই সিকিউরিটি যখন ইস্যু করতে হয় তখন কোম্পানি কি করতে হয়? প্রসপেক্টাস ইস্যু করতে হয়। The prospectus contains key facts. Prospectus থাকবে হচ্ছে তার মূল যে ফ্যাক্টস গুলা and information about the company. কোম্পানির ইনফরমেশন থাকবে that could help investors make an informed decision. যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এগুলা সহায়তা করবে। According to section 134 of the Company Act 1994, a prospectus issued by or on behalf of a company or in relation to an intended company shall be dated, and that date shall, unless the contrary is proved, be taken as the date of publication of the prospectus. এখন প্রসপেক্টাসে কি হবে? প্রসপেক্টাস ইস্যুড বাই অন বিহাফ অফ কোম্পানি। কোম্পানির পক্ষে এটা ইস্যু করবে অথবা কোম্পানি ইস্যু করবে, or in relation to an intended company shall be dated. হ্যাঁ, এবং সেখানে একটা ডেট থাকবে। যদি ডেট দেওয়া না থাকে তাহলে যেই তারিখে এটা ইস্যু করা হলো সেটাই এটা ডেট হিসেবে কাউন্ট করা হবে। এখন প্রসপেক্টাসে কি কি জিনিস থাকে? ম্যাটার্স টু বি স্টেটেড এন্ড রিপোর্টস টু বি সেট আউট ইন প্রসপেক্টাস। কোন কোন জিনিসগুলো থাকে? এভরি প্রসপেক্টাস issued by or on behalf of the company or by on behalf of any person who is or has been engaged or interested in the formation of a company shall state the matters and set out the reports specified in part 1 and 2 respectively of schedule 3, and the said parts 1 and 2 shall have effect subject to the provisions contained in part 3 of the said schedule. তাহলে আমরা এই যে শিডিউলটা বলবো, শিডিউল হচ্ছে কোম্পানি একটা শিডিউল, কোম্পানি আইনে সেখানে শিডিউল দেওয়া আছে শিডিউল 3। সেই শিডিউল 3 তে দেওয়া আছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, সেই জিনিসগুলা এখানে দিতে হবে প্রত্যেকটা। Where an applicant for shares or debentures of the company is required to accept a condition which has the effect of waiving the compliance with any of the requirements of this section, or which purports to effect him with notice of any contract document of matter not specifically referred to in the prospectus, such condition shall be void. যদি এখানে যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করতে হবে, যদি না করে তাহলে সেটা ভয়েড হয়ে যাবে। No person shall issue any form of application for shares
in or debentures of the company unless the form is accompanied by a prospectus which complies with the requirements of this section, provided that this subsection shall not apply if it is shown that the form of application was issued either in connection with the bona fide invitation to person to enter into an underwriting agreement with respect to the shares or debentures, or in relation to shares or debentures which are not offered to the public. If any person acts in contravention of the provision of subsection 3, he shall be punishable with fine which may extend to 5,000 taka. A director or other person responsible for the prospectus shall not incur any liability by reason of any non-compliance with or contravention of any of the requirements of this section if, as regards any matter not disclosed, he proved that he had no knowledge thereof, or he proved that the non-compliance or contravention arose from an honest mistake of the fact of his part. তাহলে প্রসপেক্টাসে আমরা কি কি আলোচনা করলাম? তাদেরকে সাথে নিয়ে কথা বলি। আমরা অ্যানুয়াল জার্নাল মিটিং সম্পর্কে কি বলছি একদিন বলেন। অ্যানুয়াল জার্নাল মিটিং সম্পর্কে কি বলছি? জেনারেল মিটিং মানে একটা অ্যানুয়াল মিটিং এবং আরেকটা সেকেন্ড নেক্সট অ্যানুয়াল মিটিং মধ্যে 15 বছর বেশি গ্যাপ হতে পারবে না। প্রতি গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা জানুয়ারি ডিসেম্বরের মধ্যে প্রতি বছর একটা জেনারেল মিটিং হওয়ার কথা, এবং দুইটা জেনারেল মিটিং এর মাঝখানে 15 বছর হইতে পারবে না। আর ইনিশিয়াল যে প্রথমে ইনকর্পোরেশনের পর যে জেনারেল মিটিংটা হবে সেটা তার ইনকর্পোরেশন থেকে 18 মাসের মধ্যে হতে হবে, কিন্তু ইনকর্পোরেশনের বছর বা তার পরের বছর না হলে চলবে। তবে এরকম কোনো ম্যান্ডেটরি না। হ্যাঁ, তারপর আমরা কি বলছি? এবার জেনারেল মিটিং সময় পেনাল্টিটা কি বলছি? পেনাল্টি পেনাল্টি বলছে যে এখানে 10,000 টাকা যদি এলিমিনেটিং টাইম মতো না হয় তাহলে যারা এই কোম্পানি এবং অফিসাররা ডিফল্ট করবে তাদেরকে 10,000 টাকা জরিমানা করা হবে। আর ও যদি কন্টিনিউ করে এককালীন 10,000 টাকা কন্টিনিউ করে প্রতিদিনের জন্য 200-250 টাকা করে দিতে হবে। ঠিক আছে। তার এখানে আমি হচ্ছে কি এখানে এনএফডি অফিসার বলতে কারা? এখানে দ্য কোম্পানি যারা এজিএম এর সাথে মানে এজিএম সম্পন্ন করার জন্য যারা দায়ী ছিল, সম্পন্ন করার জন্য যারা রেসপন্সিবল ছিল তারা সম্পন্ন করার জন্য রেসপন্সিবল এখানে কোথাও ডিফাইন করা আছে যে কারা কারা এটা করার জন্য ডিফাইন বলে না। এই কোম্পানি সেক্রেটারি এমডি এরকম কোনো কয়জন আছে? মোট টপ পোস্ট যারা আছে কোম্পানি সেক্রেটারি এমডি এখানে রেসপন্সিবল হবে। ডিরেক্টর কি হবে? হ্যাঁ, অফিসার যখন বলবে, অফিসার তো হচ্ছে অফিসার অফ দ্য কোম্পানি যখন বলবে তখন তো অফিসাররা বলবে, অফিসার তো আর ডিরেক্টর না। অফিসার প্রত্যেকে আলাদা করে দিবি না সম্মিলিত 250 টাকা করে দিবি? প্রতিজনে এভরি অফিসার একটা কোম্পানি আলাদা 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 ওই 10,000 টাকাটাও কি আলাদা আলাদাই? আলাদা আলাদা এক্সটেন্ড মানে সর্বোচ্চ 10,000 টাকা এখানে সর্বোচ্চ। দেন আমরা আরেকজন বলে এক্সট্রাঅর্ডিনারি এবং স্পেশাল রেজুলেশন বলতে ক্ষেত্রে আমরা কি বলছি? হোয়াট ডু মিন বাই এক্সট্রাঅর্ডিনারি এন্ড স্পেশাল রেজুলেশন? এটা অনেক সময় ডেফিনেশনটা আছে।
আপনি বলেন এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন কাকে বলে, স্পেশাল রেজুলেশন কাকে বলে? ভোটিং রাইট আছে এমন মেম্বারদের 3/4 উপস্থিত থেকে যে রেজুলেশন করা হয় স্যার, ওটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন। আর হচ্ছে 21 দিন আগে এই 3/4 মেম্বার উপস্থিত থেকে ভোটিং রাইট দিয়ে এবং 21 দিন আগে নোটিশ দিয়ে যে নোটিশ রেজুলেশন করা হয় এবং তাকে বলা হয় স্পেশাল রেজুলেশন। এবং এখানে কোন পারপাসে মিটিং স্পেশাল রেজুলেশন করা হবে এটা উল্লেখ থাকতে হবে নোটিশে 21 দিন। সাথে এটা উল্লেখ করে দিতে হবে উদ্দেশ্যটা থাকতে হবে। ঠিক আছে, এই এক্সট্রাঅর্ডিনারি এবং স্পেশাল রেজুলেশন। এটা তো দুইটা ক্ষেত্রে লাগবে, স্পেসিফাইং ইন্টেনশনটা তো দুইটা ক্ষেত্রে লাগবে। একটাতে কাছে 21 দিনের নোটিশ থাকবে, আরটাতে কোনো নোটিশ নাই, এটা কোনো মানে ইমিডিয়েট হইতে পারে, এটা কোনো নির্দিষ্ট দিন নাই, অথবা স্পেশাল ইন্টেনশন অবশ্যই থাকবে রেজুলেশনে। আপনি যে অর্ডিনারি রেজুলেশনের ক্ষেত্রে স্পেসিফিক না হলে হয়, কিন্তু এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনের জন্য আপনি কোন পয়েন্টের উপর ভিত্তির জন্য আপনি মানে মিটিং ডাকছেন, তাদেরকে জেনারেল মিটিং কল করছেন, সেটা উল্লেখ করতে হবে। সেটা হচ্ছে স্পেসিফিক দ্য ইন্টেনশন, এটা দুইটা ক্ষেত্রে লাগবে, রাইট? শুধু পার্থক্য হলো 21 দিন পূর্বে নোটিশ দেওয়া, আর সেটা হচ্ছে 21 দিনের ম্যান্ডেটরি না, আপনি 10 দিন পূর্বে দিতে পারেন, 15 দিন পূর্বে দিতে পারেন, সেটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন। এই দুইটা ছাড়া কোনো পার্থক্য, এই পার্থক্য হচ্ছে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। 21 দিন 21 ডেজ ছাড়া আর কোনো পার্থক্য নাই। থ্যাংক ইউ। মিনুট সম্পর্কে এখানে কথাবার্তা অনেক কিছু লিখছে, এগুলা সম্পর্কে আপনি একজন বলেন কি বুঝছেন, আমরা মিনুট সম্পর্কে কি বলি? যে মাইনিউট বা মিনিটের মধ্যে এভরি কোম্পানি শেল কজ মিনিটস অফ অল প্রসিডিং, একটা জেনারেল মিটিং এ যা কিছু হবে কার্য বিবরণী বলা যায়, কার্য বিবরণী এই মিনিটের মধ্যে থাকবে। কারা কারা উপস্থিত ছিল সেটাও থাকবে, এবং কি কি আলোচনা হয়েছে এটার সামারিটা থাকবে। এবং সেই কার্য বিবরণী বা মিনিটটা চেয়ারম্যান কর্তৃক সাইন হইতে হবে। কোনো কারণবশত যদি চেয়ারম্যান উপস্থিত না থাকে, কোনো কারণবশত যদি ওই মিটিং এর চেয়ারম্যান উপস্থিত না থাকে, তাহলে নেক্সট সাকসিডিং মিটিং এ চেয়ারম্যান সেটা মানে সিন করবে। সাইন করবে, সিন করবে, সাইন না, সিন করবে, সিন। এটা দেখবে যে এই কি কি কার্যবিধি হলো। এখন যে একটা নিয়ম আছে যে চেয়ারম্যান না থাকলে আরেকজনকে চেয়ারম্যান করে না, এটা কি ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা? চেয়ারম্যান না থাকলে চেয়ারম্যান করা যাবে, এই যে ফর্মুলা আমাদের চেয়ারম্যান যা থাকবে করে নিবে, করে মিটিং করবে, পরবর্তীতে চেয়ারম্যান সেটা কি করবে দেখবে সাকসিডিং মিটিং এ। সেটাকে সে এপ্রুভ করতে হবে, চেয়ারম্যান কি সেটাকে এপ্রুভ করার হ্যাঁ, ব্যাপার আছে? অবশ্যই এপ্রুভ করতে সে সিন করবে আর কি, দেখবে। যদি এটা কন্ট্রাভার্সি করে সে তো তখন এটাতে ভোট দিবে, এটাতে না আবার সে মানে মিটিং কল করবে, হ্যাঁ রেজুলেশন পাস করবে যে না এটা এই পয়েন্ট হয় নাই। তারপর আচ্ছা, একখানে a general meeting of the company or a meeting of its directors in respect of the proceedings of which minutes have been made shall be deemed to have been duly called and held. মানে যে মিনিটসের যেটা প্রসিডিং হবে, মিনিটসে যেগুলো হবে জেনারেল মানে মিটিং এর, সেক্ষেত্রে মানে আপনার ধরে নেওয়া হবে যে এটা যথাযথভাবে করা হয়েছে এবং এটা মানে অনুষ্ঠিত হয়েছে। মিনিটসটা এটা প্রুভ করবে, এটা বলবে যদি কোনো কন্ট্রারি না হয়। তারপর কি বলছেন? তারপর হচ্ছে the proceeding of such meeting shall be deemed to have been held as described in the minutes, and the appointments of directors or liquidators as such meeting shall be deemed to be valid. মানে ওই মিনিটসে যা লেখা থাকবে প্রসিডিংস এর ব্যাপারে, সেটা ডিরেক্টর নিয়োগ করার ব্যাপারে হোক বা লিকুইডেটর নিয়োগ করার ব্যাপারে হয়, সেটা ভ্যালিড ধরনের হবে, ভ্যালিড হিসেবে কাউন্ট করা হবে। and the books containing the minutes of proceedings of any general meeting of a company shall be kept at the registered office of the company, and shall during business hours be subject to such reasonable restrictions as the company may by its article or in general meeting impose, so that no less than 2 hours in
each day be allowed for inspection be open to the inspection of any member without charge. মানে এখানে মিনিস্টার ইউনিয়ন যে মিলসের যে প্রসিডিংস গুলা সেটা রেজিস্টার রেজিস্টার অফিস, কোম্পানিতে রেজিস্টার অফিস সেখানে সেখানে রাখতে হবে এবং ডিউরিং বিজনেস এই সাবজেক্ট এবং প্রতি বিজনেস এবং ওয়ার্কিং আওয়ার যেটা বিজনেস আওয়ারের কমপক্ষে 2 ঘন্টা সময় যে কোনো মেম্বার সেটা দেখতে পাওয়ার সুযোগ থাকতে হবে। দেন আমরা অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর, অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর সম্পর্কে কি বলছেন আপনি? অন্য একজন বলেন তো, অন্য একজন বলেন, আমরা একটু পার্টিসিপেশন বাড়াতে চাই। অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর সম্পর্কে রিলেটেড প্রভিশন রিলেটিং টু অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর। একটু আগের স্লাইডটা কি দেওয়া যাবে? স্ক্রিনশট থেকে নাও। জি থ্যাংক ইউ স্যার। ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি মানে আমাদের কি কাজ করতে হবে? আপনার কেউ কথা বলবেন না? তাহলে আমরা সামনের দিকে আগাচ্ছি। তাহলে হ্যাঁ বলেন। স্যার এখানে যে বলছে যে মেমোরান্ডামের যে সাবস্ক্রাইবার তাদেরকে ফার্স্ট ডিরেক্টর মানে তাদেরকে প্রথম ডিরেক্টর হিসেবে কাউন্ট করা হবে যতক্ষণ না আনটিল দ্য ফার্স্ট ডিরেক্টর ইজ অ্যাপয়েন্টেড। যদি প্রথম অ্যাপয়েন্টমেন্ট করার আগ পর্যন্ত ওদেরকেই আমরা সাবস্ক্রাইবারে তো যে লিস্ট অফ ডিরেক্টর দিবেন, শেয়ার হোল্ডার দিবেন, তাদেরকে সাবস্ক্রাইবারে যে মেমোরান্ডাম আছে তারাই ডিরেক্টর। এখানে একটা কথা হচ্ছে স্যার, এখানে যে স্পন্সর ডিরেক্টর বলে এটা কি এই ওই সাবস্ক্রাইবার কি স্পন্সর ডিরেক্টর? সাবস্ক্রাইবারে স্পন্সর ডিরেক্টর বলা যেতে পারে, স্পন্সর ডিরেক্টর বলা যেতে পারে, স্পন্সর ডিরেক্টর পরে কিন্তু আর স্পন্সর ডিরেক্টর থাকে না। ডিরেক্টর নিয়োগ হয় তখন কিন্তু আর স্পন্সর ডিরেক্টর থাকে না, তখন বলা হয় স্পন্সর অফ দ্য কোম্পানি, এরকম বলে ডিরেক্টর বলে। এটা কি স্যার মানে এটা কি ডিরেক্টর অ্যাপয়েন্ট শেয়ার হোল্ডার অ্যাপয়েন্ট ডিরেক্টর অ্যাপয়েন্ট করার পরে কি স্পন্সর ডিরেক্টর থাকে না? না, স্পন্সর ডিরেক্টর থাকে না। তো দেখেন কোম্পানি স্পন্সর ডিরেক্টর বলতে নাম নাই। আচ্ছা এখানে একটা আছে সিতে যেটা আছে এনি ক্যাজুয়াল ভ্যাকেন্সি অকারিং অ্যামং দ্য ডিরেক্টরস মে বি ফিল্ড বাই দ্য আদার ডিরেক্টর। এটা বুঝি নাই, একজন ডিরেক্টর থাকলে যেহেতু ডিরেক্টর আছে আরেকজন ভ্যাকেন্সি কি ক্যাজুয়াল ভ্যাকেন্সি সে 3 মাস 6 মাসের জন্য মনে করেন যে বা 1 বছরের জন্য সে বিদেশ যাবে, হ্যাঁ সেক্ষেত্রে অন্য একজন ডিরেক্টর তাহলে এখানে ফিল আপ করতে পারে না। ফিল আপ বলতে কি সে তখন দুটো ভোটিং পাওয়ার না, না, তার বদলে আরেকজনকে ডিরেক্টর নিয়োগ দিবে। কিন্তু সেটা তো অন্য একজন মানে সে হয়তো অন্য একটা শেয়ার হোল্ডার ডিরেক্টর হবে, কিন্তু এখানে তাহলে বরাবর লেখাটা আছে এরকম এনি ক্যাজুয়াল ভ্যাকেন্সি অকারিং অ্যামং দ্য ডিরেক্টরস মে ফিল্ড বাই দ্য আদার ডিরেক্টরস। আদার ডিরেক্টর না হয় মানে আদার শেয়ার হোল্ডার বা না, না, ডিরেক্টর সে আদার ডিরেক্টর ছিল। আপনার বোর্ড যে কোম্পানির যে বোর্ড অফ ডিরেক্টরস মিটিং এ হবে, সেই মিটিং এ নিয়োগ দেওয়া হবে আরেকজন। মানে সেটা একদম নতুন ফ্রেশ এটা একজন হবে। হ্যাঁ, বাইরে আদার ডিরেক্টর অন্য ডিরেক্টরদের ভোটে হবে, এবং অ্যানুয়াল জেনারেল মিটিং এ মাত্র ডিরেক্টর হতে হবে না, এই কথাটা বলা হয়েছে। আচ্ছা এখানে আরেকটা হচ্ছে যে এখন ও যে নতুন নিয়োগ হবে ক্যাজুয়াল ভ্যাকেন্সিতে, এখন তাকে ধরা হবে যে যার অনুপস্থিতিতে সে হচ্ছে তার মেয়াদটা ওই অনুপস্থিতির মেয়াদ সমান হবে, ঠিক না স্যার? মানে আগে সে 1.5 বছর পালন করতে তার মেয়াদটা সে মেয়াদটা তার কাউন্ট হবে। আগের যে ডিরেক্টর তার যে অরিজিনাল মেয়াদটা সেটাই মানে আপনার ভ্যাকেন্সি যারা যে ফিল আপ করছেন তার মেয়াদ ওই আগের মেয়াদে কাউন্ট করা হবে। জি স্যার। জি স্যার। স্যার যিনি ওই যে কি বলে ক্যাজুয়াল ভ্যাকেন্সিতে গিয়েছেন উনি কি আবার রিটার্ন করতে পারবেন? এটা করতে পারবে, হ্যাঁ করতে পারে। উনি রিটার্ন করলে যিনি জয়েন করতে হবে, যিনি করতে উনি হবে বাদ হবে, এবং সেটাও কিন্তু ডিরেক্টরদের ভোটের মাধ্যমে হতে হবে। আচ্ছা স্যার এখানে একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে ডিরেক্টর, হ্যাঁ ডিরেক্টর যে একটা কোয়ালিফিকেশন শেয়ার আছে, হ্যাঁ ডিরেক্টর হতে হলে এমডি কি কোয়ালিফিকেশন শেয়ার লাগে স্যার? না, না, এমডি তো এক্স অফিসিয়াল মেম্বার, নন শেয়ার হোল্ডার ডিরেক্টর। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে ডিরেক্টরদের কি টাইম ফ্রেম আছে, মানে টাইম পিরিয়ড? এমডি তো 5 বছর আছে, ডিরেক্টর তো টাইম পিরিয়ড আছে 3 বছরের।
আচ্ছা, থ্যাংক ইউ। স্যার কোম্পানির শেয়ার মানে কোম্পানির চেয়ারম্যানের কি কোনো মানে নির্দিষ্ট মেয়াদ আছে? হ্যাঁ, ডিরেক্টরের যেহেতু মেয়াদ আছে, চেয়ারম্যান তো মেয়াদ থাকবে। ডিরেক্টর 3 বছর, তার মানে চেয়ারম্যানও 3 বছর। ডিরেক্টরের মধ্য থেকেই তো একজন চেয়ারম্যান হয়। আচ্ছা, ঠিক আছে। এখন কোয়ালিফিকেশন, হ্যাঁ বলেন, কারো কোনো কোশ্চেন আছে? এরপর বলা হচ্ছে যে এখানে তো সি বলা আছে যে যদি কাউকে ডিরেক্টর নিয়োগ করার সময় যদি কোয়ালিফিকেশন না থাকে, তো ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট হওয়ার 60 ডেজ এর মধ্যে তাকে কোয়ালিফিকেশনটা অর্জন করতে শেয়ার হবে। শেয়ার তার ক্রয় করতে হবে আর কি, কোয়ালিফিকেশন ক্রয় করতে হবে। এটা 60 ডেজ না, এটা দেখা গেছে বিভিন্ন সময় ফাইন টাইম দেয়। দেখবেন যে বিভিন্ন সময় কিছুদিন আগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এরকম করলো, এটাকে আবার সময় দিচ্ছে যে আগামী 3 মাস 6 মাসের ভিতরে আপনি এটা করে কোয়ালিফিকেশন গ্রহণ করতে হবে। সবাই কিছু কিছু করলো, অনেকে এরপরও করে না। এখনো কিছুদিন আগেও আবার এরকম একটা সার্কুলার করলো কোয়ালিফিকেশন শেয়ার কেনার জন্য। দেখুন, অনেক অর্গানাইজেশনের ডিরেক্টর আছে কিন্তু তার সেই পরিমাণ শেয়ার নেই। এখানে আবার বলছে যে এখানে যদি ক্যালকুলেশন না থাকে, আনকোয়ালিফাইড পারসন ডিরেক্টর হি শ্যাল বি লায়াবল টু এ ফাইন নট এক্সিডিং 200 টাকা ফর এভরি ডে বিটুইন দ্য এক্সপায়ারেশন অফ দ্য said period and the last day on which it is proved that Prove that he acted as a director. যতদিন সে মানে বিনা কোয়ালিফিকেশন থাকবে ওই দিনের জন্য আর কি। এতদিনের জন্য একদিন গোটা ওই 60 ডেজটা পার করে 60 ডেজ পর্যন্ত সে শুধু পাবে, এরপরের সময় থেকে প্রতিদিনের জন্য 200 টাকা করে দিতে হবে, ততদিন পর্যন্ত সে শেয়ারটা না কিনছে। এখন যে অফিসার বলেন যে বিভিন্ন সময় টাইম দিতে হচ্ছে, ওই টাইম ওই যে 200 টাকা করে সে ফাইন দিচ্ছে, ফাইন যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে তার ডিরেক্টরশিপ বাতিল করা হবে, কেননা ফাইনে কাজ হবে না, এরকম সার্কুলার করা হয়েছে। কিন্তু আসলে ওই ফাইনালি যে ইমপ্লিমেন্টেশন করে গিয়ে আর হয় না। শুনছিলাম যে এরকম অনেকে ডিরেক্টরশিপ বাতিল হচ্ছে বা হয়ে গেছে, এরকম কথা শুনছিলাম। এখন দেখি পরবর্তীতে আলটিমেটলি কিছু হয় না। ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টরস, এখানে আমরা কি বলছি? এটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন ডিরেক্টরস মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে কন্ট্রাক্টে যে ইনক্যাপাবল যারা থাকে তারাই আসলে এখানে ডিসকোয়ালিফিকেশন হিসেবে ট্রিট করা হচ্ছে। ঠিক আছে, এডিশনাল হচ্ছে যদি কোনো আর্টিকেলস এরকম ডিসকোয়ালিফিকেশনের জন্য এডিশনাল কিছু বলে তাহলে সেটাই এখানে কাউন্ট হবে। এখানে আরেকটা জিনিস হচ্ছে জেনারেল কন্ট্রাক্টের সাথে তার আরেকটা হচ্ছে ইজ নট পেড এনি কল। তাকে যদি কোনো কল করা হচ্ছে শেয়ার পেড করার জন্য, সে যদি সেই কল যদি রেসপন্স না করে থাকে, পরিশোধ না করে থাকে, তাহলে সে ডিসকোয়ালিফাইড। স্যার এখানে কল করা বলতে কি স্যার, এখানে কি স্যার কোয়ালিফাইং শেয়ার নাকি স্যার এটা যে কোনো শেয়ার বা আপনি তার শেয়ার আছে, শেয়ার মনে করেন যে 1 লাখ শেয়ার আছে, তো কল করে কিভাবে করে? পার্টলি কলটা অনেক সময় হতে পারে। অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 100 টাকা করে, পেড আপ হচ্ছে মাত্র 10 টাকা করে। আবার সেকেন্ড টাইম আরো 10 টাকা করে পেড আপ ক্যাপিটালের জন্য কোম্পানি কল করলো সবাইকে পেড করে, কিন্তু সে যদি ব্যর্থ হয় দিতে, সেটা ব্যর্থ হলো, তাহলে সেক্ষেত্রে সে একটা ডিসকোয়ালিফিকেশন। এখন রিমুভাল অফ এ শেয়ার, এখন ডিরেক্টর রিমুভ হবে কিভাবে? এখানে বলা আছে যে কোম্পানি মে বি extraordinary resolution মাধ্যমে remove any shareholder director an appointment director before the expiration of his period of office, and maybe ordinary resolution appoint another person in his state, মানে তার পরিবর্তে a person so appointed shall be subject to retirement at the same time as he had become a director on the day on his return in his place he is appointed as last director। মানে কোন ডিরেক্টরকে যদি রিমুভ করা হয় কোন এক্সট্রাঅর্ডিনারি মিটিং বা অর্ডিনারি রেজলিউশনের মাধ্যমে,
তাহলে অন্য একজনকে তারপর স্থলাভিষিক্ত করা যাবে, কিন্তু তার মেয়াদ হবে যে রিমুভ করা হলো তার মেয়াদের অবশিষ্ট অংশ। তো ব্যাপারটা মানে এরকম বোঝাচ্ছে। হচ্ছে কোনো ডিরেক্টরকে এক্সটার্নাল রেজলিউশনের মাধ্যমে সে রিমুভ করতে হবে, কিন্তু অর্ডিনারি রেজলিউশনের মাধ্যমে অন্য একজন ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করা যায় এই যাকে রিমুভ করা হচ্ছে তার স্থানে, এবং তার রিমুভ করতে কার্যমেয়াদ রিমুভ করতে এক্সট্রাঅর্ডিনারি রেজলিউশন লাগবে, কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অর্ডিনারি রেজলিউশন অ্যাপয়েন্ট করতে অর্ডিনারি দিলে হবে। রেজলিউশনে হবে, এবং সে যে রিটায়ারমেন্টে যাওয়ার সাথে সাথে সেই দিন থেকেই যে অ্যাপয়েন্টমেন্ট করা হলো তার দিন শুরু হবে। না মানে এটা কি স্যার যার হ্যাঁ। স্থলে হলো, যাকে রিমুভ করা হলো তার বাকি অংশ মনে করেন তার বাকি অংশের কথা এখানে বলে নাই, বাকি অংশের কথা এখানে বলে নাই, বাকি অংশের কথা বলে নাই। তাকে লাস্ট ইলেক্টেড ডিরেক্টর হিসেবে কাউন্ট করা হবে সেটা বলছে। মানে সে ওই দিন থেকে তার মেয়াদ কার্যকর শুরু হবে। হ্যাঁ, ওই দিন থেকে লাস্ট ইলেক্টেড ওই দিন থেকেই হবে। আচ্ছা, Any director who removed shall not be reappointed as a director. Director কাউকে যদি আপনি রিঅ্যাপয়েন্টমেন্ট মানে রিমুভ করে দেন তাহলে সেটা বোর্ড অফ ডিরেক্টর ইচ্ছা করলে তাদেরকে রিঅ্যাপয়েন্টমেন্ট করতে পারবে না ডিরেক্টর হিসেবে। কারণ ডিরেক্টর রিমুভ হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি রেজলিউশনের মাধ্যমে, সেটা ডিরেক্টরদের বোর্ড অফ ডিরেক্টরদের ক্ষমতা নাই সেটা রিঅ্যাপয়েন্টমেন্ট। এখানে বলছে রেস্ট্রিকশন অন পাওয়ারস অফ ডিরেক্টর, ডিরেক্টরদের ক্ষমতা আর যে রেস্ট্রিকশনটা কি আছে, ক্ষমতার রেস্ট্রিকশন হচ্ছে তারা তাদের কোনো আন্ডারটেকিং কোম্পানির আন্ডারটেকিং সেল এবং ডিসপিউট করতে পারবে, তাদের কোনো লোন তারা কোনো পরিশোধ করতে পারবে না, নিজেদের লোন এখানে শোধ করতে পারবে না কোম্পানি। স্যার এখানে সেল অর ডিসপোজ দ্য আন্ডারটেকিং অফ দ্য কোম্পানি বলতে কি কোম্পানি লায়াবিলিটি বোঝাচ্ছে স্যার? কোম্পানি লাইবিলিটি লায়াবিলিটি এবং মানে কোম্পানি যদি কোনো গ্যারান্টি দিয়ে থাকে, এটা লায়াবিলিটি একটা গ্যারান্টি একটা লায়াবিলিটি। জেনারেল মিটিং এর মাধ্যমে কনসার্ন সারা সে নিজের ইচ্ছা করলে যে আমরা এই লাইবিলিটি কমাই দিলাম ইয়া করে, হ্যাঁ করতে পারবে না। আর রেমিটেনি ডেট বলতে কি বোঝাচ্ছে? এটা কি মানে ঋণ নেয়া না দেয়া এখানে? রেমিটেনি ডেট মানে দিন পরিশোধিত করা, তাদের নামে এখান থেকে নিয়ে কোনো ঋণ শোধ করা। রেমিটেনি ডেট ডিউ বাই এ ডিরেক্টর, ডিরেক্টরদের কোনো মানে ঋণ পরিশোধ করতে পারে, নিজের ব্যক্তিগত ঋণ পরিশোধ করতে পারবে না, পরিশোধ করতে পারবে না কোম্পানি, কোম্পানি থেকে নিজের ব্যক্তিগত ঋণ পরিশোধ করতে পারবে না। ম্যানেজিং ডিরেক্টরের ক্ষেত্রে কি রেস্ট্রিকশন আছে, এটা কিন্তু আমাদের অনেক পরীক্ষা আসে। ম্যানেজিং ডিরেক্টরের ক্ষেত্রে রেস্ট্রিকশন এটা মেইন হচ্ছে যে একজন ম্যানেজিং ডিরেক্টর দুইটা কোম্পানি হতে পারবে না, একসাথে দুইটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অথবা একটা কোম্পানির ম্যানেজার ম্যানেজার মিন হচ্ছে অন্য যে কোনো কোম্পানি চাকরি করতে পারবে না। ম্যানেজার বলতে চাকরি করতে পারবে হচ্ছে অন্য কোম্পানির সে শুধু ম্যানেজিং ডিরেক্টর যে সে শুধু ওই কোম্পানিতেই চাকরি করতে পারবে, জব করতে পারবে, এমপ্লয়মেন্ট খালি একটা পার্সন হতে পারে। হ্যাঁ, অন্য কোম্পানি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এখানে ম্যানেজিং ডিরেক্টর এটা হতে পারবে, ঠিক আছে? এটাই ম্যানেজার হিসেবে বোঝানো হচ্ছে। একটা এক্সেপশন আছে হচ্ছে এখানে 2 নম্বরে লেখা আছে গভর্নমেন্ট যদি চা যেমন মনে করেন যে পাওয়ার গ্রিডের 5টা 7টা তার কনসার্ন আছে, সবগুলা পাওয়ার গ্রিডের একই আন্ডারে ডিস্ট্রিবিউশন হবে, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি চা যে টোটাল যে গ্রুপ অফ পাওয়ার গ্রিডের যে কোম্পানিগুলো সব এক গভর্নমেন্ট চাইতে পারে, ঠিক আছে? এটা বলছে। এবং এমনি ক্ষেত্রে 5 বছরের সময় হবে, মেয়াদ হবে। 5 বছরের যদি এক্সটেনশন করে সেটাও ফার্দার এক পিরিয়ডের জন্য করতে পারে। স্যার এখানে এমডি মেয়াদে 5 বছর, সেটা কি শুধু পাবলিকের জন্য নাকি প্রাইভেট দুটোর জন্য? সবার জন্য। তাহলে স্যার এখানে প্রাইভেট কোম্পানি যেগুলো থাকে এগুলো তো দেখা যায় আজীবন এমডি থাকে, এগুলো 5 ইয়ার্স করে থাকে। প্রাইভেট কোম্পানি না, এরকম এখন বলে তো লাভ নেই, অনেক কোম্পানি ব্যাংকের অডিটে আছে, মেমোরান্ডামে তো লেখা থাকে 5 বছর। হ্যাঁ, মানে এটা মানে ওয়াইফ চেয়ারম্যান আর হাজবেন্ড এমডি, আজীবন এমডি আছে। রিঅ্যাপয়েন্টমেন্ট হয়, আসলে 5 বছর পর রিঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। এটা কি কোনো স্যার এর কি কোনো ইয়ে নাই যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের মধ্যে পরপর এতবার বেশি হইতে পারবে না, এমন কিছু নাই নাকি? আজীবনে স্যার আজীবন রিনিউ করতে পারবে? এমডির ক্ষেত্রে এরকম বলা নাই, কোম্পানি আইনে বলা নাই, কোম্পানি আইনে বলা নাই একবারে বেশি হতে পারবে না বা এরকম বলা নাই।
এখানে বলছে 5 বছর বেশি হবে না। তারপর হচ্ছে তার হচ্ছে যেটা হবে কমিটমেন্ট অফ দি ডেট দ্য অফিস অফ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি স্যার আন্ডার দিস টার্ম এক্সপায়ার আর্লিয়ার দি বিল টু দ্য প্যাকেজ ইজ অফিস ইমিডিয়েটলি অ্যাপ্লাই টু দ্য ফাইল এই নিচে বলছে আবার যদি রিনিউ না করা হইলে ভ্যাকেট চিন্তা করতে হবে নাকি? এখানটা এরকম যে 2 নম্বরটা এরকম বলছে যে যদি রিনিউ করা না হয় তো ওই তাহলে তার যে সময় শেষ হবে সেই সময় থেকে তাকে ভ্যাকেন্ট হিসেবে কাউন্ট করা হবে। কাউন্ট করা হবে। তারপর হচ্ছে যে রিএমপ্লয়মেন্টের ক্ষেত্রে তার এক্সটেনশন করা যাবে অফ দ্য টার্ম অফ অফিস এনি পারসন এজ এমডি ফর দ্য ফার্দার পিরিয়ড নট অ্যাকচুয়ালি 5 ইয়ার। পরবর্তীতে যখন এক্সটেনশন করে তখন 5 বছর ওয়ান ইচ অফিসার। আচ্ছা, এখানে যদি ওই যে ভ্যাকেন্ট হওয়ার পরে যদি তাকে করা হয় ইন দ্য টাইম মিনিট সেটাই করা যাবে। ভ্যাকেন্ট হয়ে গেছে আমার মনে হয় 8-10 দিন চলে গেল, তারপর তাকে রিএমপ্লয়মেন্ট দেওয়া হলো, এটা করা যাবে? হ্যাঁ, ওটা তো রিএমপ্লয়মেন্ট ভ্যাকেন্ট হইলে তো ভ্যাকেন্ট পিরিয়ড তো থাকবে। ভ্যাকেন্ট তো আর সে 9 দিনে, এটার জন্য আলাদা ক্লজ। ভ্যাকেন্ট তো রাখা যাবে না, এটা বলাই আছে কোম্পানি এবং ভ্যাকেন্ট রিকোয়েস্ট তো ভ্যাকেন্ট করা যাবে। তারপর আমরা আলোচনা করছি প্রসপেক্টাস কি। প্রসপেক্টাস কি? এখানে প্রসপেক্টাসে মানে সিকিউরিটি সেল করার ব্যাপার লেখা থাকে যে কোম্পানিতে স্টক বা শেয়ার এগুলা ইনফরমেশন থাকে যে কোম্পানি যে সিকিউরিটি সেল করবে সেটার যে বিবরণী থাকে যে পারফরমেন্সটা কিরকম আছে, যে মানে ইনভেস্টররা সেটা কি সে ওই কোম্পানির স্টক বা শেয়ার গুলো কিনবে কিনা বা ডিবেঞ্চার গুলো কিনবে কিনা, মানে কোম্পানি ডিটেইলস যত কিছু থাকে সব প্রসপেক্টাসে থাকে। এই ছিল মোটামুটি আমাদের আলোচনার বিষয়। কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাবো। একটা স্যার বোনাফাইড ইনভাইটেশনটা কি বোঝায়? বোনাফাইড ইনভাইটেশন মোটামুটি তো আপনার অলাভজনক আর কি, অলাভজনক কোনো ইনভেস্টমেন্ট করতে এটা বুঝলাম না, মানে একজন ব্যক্তি যদি শেয়ার ডিবেঞ্চার কিনে দেয় অলাভজনক কিভাবে হয়? আমার কি কালকে বা পরশু ক্লাস দেওয়া যাবে? প্রথম কি বা বুধবার? বুধবারে দেন। আর কি এক্সট্রা ক্লাস একটা দেওয়া যাবে নাকি? না, হ্যাঁ, আচ্ছা, তাহলে বুধবার বৃহস্পতিবার যদি সম্ভব হয় তাহলে বুধবার বৃহস্পতিবার মানে আমি দিয়ে শেষ করবো। একটা ক্লাস এক্সট্রা হলে ভালো হবে। বুধবার দেখেন তো 7টা দেওয়া যায় কিনা। বুধবার আমি বলি হ্যাঁ, আমরা কথা বলতেছিলাম ক্লাস করছি। আপনাদের বুধবারে একটা ক্লাস নিব আমরা 8টা 15। চেষ্টা করব মানে আরেকটা ক্লাস আছে তো, একটা ক্লাস এক্সট্রা চাইছি বুধবার যদি হয়, আরেকটা ক্লাস নিব, 2টা ক্লাস নিব। ঠিক আছে, স্যার শুনতে পাচ্ছেন? আগামী বুধবার আমরা ক্লাস করব আমি 7টা 15। তো ওখানে বোনাফাইড ইনভাইটেশনটা বুঝি নাই যে এখানে শেয়ার কেনার ব্যাপারে কি কোনো অলাভজনক কিছু থাকতে পারে স্যার? Bonafide invitation in connection with the bonafide invitation to a person to enter into an underwriting agreement with respect to the shares or debentures. সেটা তো আন্ডাররাইটারের কথা বলছে, এখানে তো মানে পাবলিকের কথা বলে না। মানে বোনাফাইড হচ্ছে এখানে তার ওই যে মানে অলাভজনক ভাবে সে এরকম একটা ইনভাইটেশন করলো কাউকে, এখানে আন্ডারটেকিং এ নিয়ে এরকম যদি হয়ে থাকে আর কি, স্বেচ্ছায় বোনাফাইডের আরেকটা অর্থ আছে যে স্বেচ্ছায় যদি কোনো ইনভাইটেশন করে থাকে in connection with এখন কি বলতে থাকেন ম্যাটার্স no person shall issue any form of application for shares in or debenture of a company. কোনো পারসন সে ইস্যু করতে পারবে না ফর্ম অফ অ্যাপ্লিকেশন for shares or in debenture of a company unless the form is accompanied by a prospectus which complies with the requirements of this section. এই সেকশনে যে প্রসপেক্টাসে যেগুলো আছে সেগুলো যদি কমপ্লাই না করে সে কখনোই শেয়ার ইস্যু করতে পারবে না, provided that this subsection shall not be applied
এই উপরে যে সাবসেকশন যেটা 3 সেটা অ্যাপ্লাই হবে না ইফ ইট ইজ শোন দ্যাট দি ফর্ম অফ অ্যাপ্লিকেশন ওয়াজ ইস্যুড, সেটা যদি ইস্যু করে থাকে ইন কানেকশন উইথ বোনাফাইড ইনফরমেশন, হ্যাঁ ইনভাইটেশন, সেটা যদি তার লাভজনক পাবে, যদি সে যদি ইনভাইটেশন করে থাকে তাহলে সেক্ষেত্রে এই ওই তিনের যে সাবস্ক্রাইব মানে প্রসপেক্টাস ছাড়াও সে ইস্যু করতে পারবে। ঠিক আছে, যেমন হলো প্রসপেক্টাস ছাড়া যেমন বোনাফাইড এখানে যেটা বোঝানো হয় যে আপনি প্রাইভেট প্লেসমেন্ট, প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে এরকম প্রসপেক্টাস ছাড়াও কি করা যায়, শেয়ার ইস্যু অথবা আন্ডাররাইট করা যায়। প্রাইভেট প্লেসমেন্ট আপনার পাবলিক ইস্যু ক্ষেত্রে হচ্ছে প্রসপেক্টাস, পাবলিক ইস্যু ছাড়া অন্য ক্ষেত্রে প্রসপেক্টাস লাগে না। পাবলিক ইস্যু ছাড়া যদি অন্য ক্ষেত্রে প্রসপেক্টাস ছাড়াও কি করা যায়, আপনার আন্ডাররাইটিং শেয়ারস এবং ডিবেঞ্চার আন্ডাররাইটিং এর করা যায়, সেটা করানোর ক্ষেত্রে সেটা হয়ে থাকে। ইন রিলেশন টু শেয়ারস অর ডিবেঞ্চার হুইচ আর নট অফার টু পাবলিক, ওই যে দ্বিতীয়টা হচ্ছে পাবলিক আর প্রথমটা হচ্ছে কোন শেয়ার যদি আন্ডাররাইটিং এর করে শেয়ার অথবা ডিবেঞ্চার, সেই ক্ষেত্রে এই ক্লজটা, এই 3 নম্বর ক্লজটা প্রযোজ্য হবে। ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা যদিও আমরা একটা ক্লাস যেহেতু বেশি পাবো, আমরা সুন্দরভাবে শেষ করতে পারবো, সমস্যা হবে না। আমাদের একটা কোশ্চেন আছে, এখানে আছে কনভার্সন অফ কোম্পানি, কোম্পানি কনভার্সন কিভাবে করবে। প্রিভিয়াস স্লাইডে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শুরু করতেছি অন্য জায়গায়। দেখা যাচ্ছে কনভার্সন অফ কোম্পানি? দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। কোম্পানি, অনেক কোম্পানি এরকম আছে তারা কি করে, প্রাইভেট কোম্পানি ছিল, শুরুতেই কোম্পানি প্রাইভেট থাকে, পরবর্তীতে সে তারা পাবলিক কোম্পানি হয়, এরকম অনেক কোম্পানি আছে। হ্যাঁ, আবার অনেক কোম্পানি যেটা খুব রেয়ার, পাবলিক কোম্পানি যারা প্রাইভেট কোম্পানি হয়ে যায়, খুব কম সংখ্যক সেটা, কিন্তু নর্মালি যেটা হয় প্রাইভেট কোম্পানিটা পাবলিক কোম্পানি থেকে কনভার্ট হয়। সেই কনভার্সেশনের জন্য কিছু ফর্মালিটিস ফলো করতে হয়। সেই ফর্মালিটিস গুলো কি কি? কনভার্সন অফ প্রাইভেট কোম্পানি টু পাবলিক কোম্পানি অ্যাকর্ডিং সেকশন 231, 231 নাম্বার সেকশনের কোম্পানি 1994 বলতেছে, if a company being a private company, কোম্পানি যদি একটা প্রাইভেট কোম্পানি হয়, having at least 7 members, alter this article in such manner that they no longer include the provisions which under the clause subsection 1 of the section 2 of the Act, section 2 এর যে 1 নাম্বার সাবসেকশন আছে সেটা তারা আর থাকবে না আর কি, আর রিকোয়ার্ড টু বি ইনক্লুডেড ইন দ্য আর্টিকেলস অফ দ্য কোম্পানি ইন অর্ডার টু কনস্টিটিউট এ প্রাইভেট কোম্পানি। যদি কোম্পানি বিং এ প্রাইভেট কোম্পানি, একটা কোম্পানি প্রাইভেট কোম্পানি যদি আমরা জানি 2 থেকেই শুরু হয় মেম্বার, আর পাবলিক কোম্পানি 7 জন থেকে শুরু হয়। এখন প্রাইভেট কোম্পানি যদি 7 জন দিয়ে শুরু, মানে ওই প্রাইভেট কোম্পানি যদি 7 জন মেম্বার থাকে, সেক্ষেত্রে ওই আর্টিকেল 1 এর যে সংখ্যাটা, সেই সংখ্যাটা চেঞ্জের জন্য আলাদা কনস্টিটিউশন করতে হয় না। সেই ক্ষেত্রে কোম্পানি শ্যাল as on the date of alteration cease to be private company and be shall within a period of the 30 days after the said date file with the registrar either a prospectus or a statement in lieu of prospectus containing the particular set out in part 1 and the reports specified in part 2 of schedule 4 and the said part 1 and 2 shall have effect subject to the provisions contained in part 3 of that schedule. অর্থাৎ এখানে যে শিডিউলে যে ফর্মগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সেগুলা ফিল আপ করতে হবে আর কি, সেই অনুযায়ী সেট আপ করতে গেলেই সেগুলো অল্টারেশন হয়ে যায়। রেজিস্ট্রারের কাছে যদি সে অ্যাপ্লিকেশন করে তাহলে 30 দিনের ভিতরে আপনাদের 30 days after the said date file and the register either a prospectus or a statement in lieu of prospectus containing a particular, সেই যে প্রসপেক্টাস মাধ্যমে অথবা প্রসপেক্টাসের পরিবর্তে কোনো স্টেটমেন্টের মাধ্যমে সেটা কনভার্সেশন প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানি হয়ে যাবে। যদি যার মেম্বার 7 জনে থাকে তাহলে। এখন
যদি 7 জন কোম্পানি না থাকে তারপরে বলতেছে অ্যামেন্ডমেন্ট সেকশন 232 অফ দ্য কোম্পানি 1994, এখানে বলছে যদি মেম্বার 7 জন হয় তাহলে সেটা অল্টারেশনের জন্য ওই আর্টিকেল চেঞ্জ করতে হচ্ছে না। অল্টারেশনের ডেট থেকে আর্টিকেলস মানে ইনস্ট্যান্টে মানে আর্টিকেলস নাম্বার অফ মেম্বার বা এই সেগুলা চেঞ্জ করতে হচ্ছে না। কিন্তু যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় আর্টিকেলস অ্যামেন্ডমেন্টটা কি হবে? এখন সেকশন 232 অফ দ্য কোম্পানি 1994, অ্যামেন্ডমেন্ট অফ আর্টিকেল ফর কনভার্সন অফ এ পাবলিক কোম্পানি ইনটু প্রাইভেট কোম্পানি। এটা হচ্ছে পাবলিক কোম্পানিতে যদি প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করতে হয় তাহলে আর্টিকেলসটা অ্যামেন্ডমেন্ট করতে হবে। আর্টিকেল 7 করতে হবে। পাবলিক কোম্পানি হ্যাভিং নট মোর দেন 50 মেম্বার, পাবলিক কোম্পানি যদি 50 জনের বেশি মেম্বার না থাকে, at the time of conversion may be converted into private one by the passing special regulation altering its articles so as to exclude provisions if any in the articles of association applied to public company and include therein provisions applied to a private company. If the company has secured crediting, ডাক্তারকে কান্ত থেকে রাখ। যেটা বলতেছিলাম ঠিক আপনার পাবলিক কোম্পানি প্রাইভেট কোম্পানিতে করে, আর পাবলিক কোম্পানি যদি মেম্বার 50 জনের বেশি না হয়ে থাকে, কারণ প্রাইভেট কোম্পানিতে পাবলিক কোম্পানির ক্ষেত্রে বলা আছে যে তার মেম্বার হবে 2 থেকে 50 ভিতরে যদি থাকে পাবলিক কোম্পানি, সেক্ষেত্রে হ্যাঁ আপনার কোনো ঝামেলা অনেক কম। এট দ্য টাইম অফ কনভার্সন মে বি কনভার্টেড ইনটু প্রাইভেট ওয়ান বাই পাসিং এ স্পেশাল রেজুলেশন। সেটা স্পেশাল রেজুলেশনের পাস করলেই অল্টারিং ইচ আর্টিকেলস টু exclude provisions if any the articles of association apply to a public company and include therein provisions applicable to a private company. If the company has secured crediting, shall as per provision of section 1 and the shares enlisted with the stock exchange shall have to be delisted. যদি কোম্পানির ক্রেডিট থাকে, সিকিউরড ক্রেডিট থাকে, সিকিউরড ক্রেডিটিং রিটেন কনসেন্ট নিতে হবে। এই রেজুলেশন পাস করার পূর্বে রিটেন কনসেন্ট নিতে হবে, তাদের যারা ক্রেডিটর যারা আছে তাদেরকে নিতে হবে, রিটেন কনসেন্ট নিতে হবে। এবং যে শেয়ারগুলা স্টক এক্সচেঞ্জে তারা যদি লিস্টেড হয়ে থাকে তাহলে তারা ডিলিস্টেড হতো। এটা হচ্ছে পাবলিক কোম্পানি থেকে প্রাইভেট কোম্পানি হওয়ার প্রভিশন। আমরা এখানে সংক্ষিপ্ত আকারে দিচ্ছি, হ্যাঁ আপনাদের কোম্পানি আইনে এটা ডিটেলস দেওয়া আছে, এখানে আমরা আসলে শুধু সংক্ষিপ্তভাবে একটা সেকশন নিয়ে আসছি। তাহলে একদিন বলেন তাহলে আমরা কি বললাম, কনভার্সনের ক্ষেত্রে প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানির কনভার্সনের কি প্রসিডিউরটা কি? স্যার এখানে ফার্স্ট যেটা বলছে, যদি মেম্বার সংখ্যা যদি তার 7-এর অধিক থাকে তাহলে তাকে তার সহজে মানে পাবলিক কোম্পানিতে কনভার্ট করতে পারবে। কারণ পাবলিক কোম্পানি মিনিমাম হচ্ছে 7 জন। জি জি, 7 জন অধিক থাকলে, হ্যাঁ। এরপর হচ্ছে এটা কনভার্ট করে রেজুলেশন করে আরজেসি তে জমা দিতে হবে, আরজেসি 30 দিনের মধ্যে এটা রিপোর্ট করবে আর কি। এবং সেখানে যে যেগুলো আছে যে শিডিউল গুলা, সেই শিডিউল আবার ফিল আপ করতে হবে আর কি। শিডিউল 4 এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সেগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করলে তখন এটা আপনার প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হবে। জি। আর এরপরে এখানে আরেকটা সেকশন মানে সেকশন আছে, সেই সেকশনটা আমরা এখান থেকে নিয়ে আসলাম। যদি সেটার কি না হয়, 7 জনের বেশি মেম্বার, যদি 7 জন মেম্বার যদি না থাকে প্রাইভেট কোম্পানি, সেক্ষেত্রে কি হবে? সেই জন্য আমার আলাদা প্রভিশন আছে। সেই ক্ষেত্রে প্রথমে আপনাদের কোম্পানির মানে
মেম্বার বাড়াইতে হবে, প্রথমেই মেম্বার বাড়াইতে হবে, অ্যাটলিস্ট 7 করতে হবে। হ্যাঁ, জি। এটার জন্য আর্টিকেল চেঞ্জ করতে হবে, আর্টিকেল চেঞ্জ করে সেইটা নতুন করে মেম্বার ইনক্লুড করতে হবে, ইনক্লুড করার পরে পাবলিক প্রাইভেট কোম্পানি পাবলিক করা যাবে। জি। স্যার এক্ষেত্রে কিন্তু আরেকটা বলছি আমরা, তাহলে পাবলিক কোম্পানিকে কিভাবে প্রাইভেট কোম্পানিতে কনভার্ট করব? হচ্ছে স্যার কি প্রথম হচ্ছে যদি তার মেম্বার সংখ্যা যদি 50-এর কম থাকে তাহলে তার ওই যে ইয়ে কি বলে মেমোরাইজেশন চেঞ্জ করা লাগবে না, সহজেই এটা কনভার্ট করে নিতে পারবে। এখানে বলা হচ্ছে মনে হয় প্রাইভেট হওয়ার জন্য যে যে ক্লজ গুলো পূরণ করা দরকার সেই ক্লজ গুলো পূরণ করে নিতে হবে আর কি। স্যার ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। অনেক ভাই কি আছেন? হ্যাঁ আপু বলেন। আচ্ছা ভাই, কালকে থেকে নাকি লকডাউন, এরকম কোনো কিছু শুনছেন? আমি মনে করতে পারিনি। যেতে পারিনি। আমি তো- আপু আপনার কথা বোঝা যাচ্ছে। ভাই বলছি যে কালকে থেকে নাকি লকডাউন, হ্যাঁ লকডাউন দিয়েছে তো। তো ঢাকা আসা কি কোনো রকমই পসিবল না? হুম, তাহলে আমরা পাবলিক কোম্পানি কিভাবে প্রাইভেট কোম্পানিতে রূপান্তরিত করবো? আমাদের ডিসরাপশন হচ্ছে। এই যে বলেন, আমরা কি বলতেছিলাম, পাবলিক কোম্পানিকে প্রাইভেটে রূপান্তরিত প্রাইভেট করবো। কোম্পানিকে কিভাবে রূপান্তর করবো কিভাবে? স্যার যদি 50 মেম্বার্স বা তার কম হয়, প্রথমে যদি পাবলিক লিমিটেড কোম্পানির 50% মানে 50 মেম্বার থাকে তাহলে এটা মানে সহজেই কনভার্স করা যাবে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? আর যদি 50 মেম্বারের উপরে থাকে তাহলে তাদের দায় পরিশোধ করে তারপরে আপনার আর্টিকেল চেঞ্জ করে কনভার্সন করা যাবে। আচ্ছা, একটু আবার রিপিট করেন, আমি বেরিয়ে গেছিলাম। স্যার আমি বললাম যে পাবলিক লিমিটেড কোম্পানির যদি 50 মেম্বার্স থাকে হ্যাঁ, তাহলে সহজেই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যাবে। যাবে। আর যদি 50 মেম্বার্স এর বেশি থাকে তাহলে সেক্ষেত্রে 50 মেম্বার্স এ নিয়ে আসার জন্য তাদের আর্টিকেল চেঞ্জ করতে হবে এবং মেম্বার গুলো কোনো যদি আগেকার কোনো লাইবিলিটি থাকে সেগুলো পরিশোধ করার পরে কনভার্সন করা যাবে। থ্যাংক ইউ। আরেকটা এখানে সাবসেকশন বলছে, সেটা কি বলছে? স্যার শেয়ার যেগুলো এনলিস্টেড আছে সেগুলো ডিলিস্ট করে ফেলতে হবে। ডিলিট করতে হবে। এবং যদি কোম্পানি যদি সিকিউর ক্রেডিটিং হয় হ্যাঁ সেক্ষেত্রে ওই যে ক্রেডিটর যারা তাদের কি হবে, কনসেন্ট নিতে হবে, রিটেন কনসেন্ট। স্যার সিকিউর ট্রেডিং বলতে কি স্যার সিকিউর লোন কি বোঝাচ্ছে স্যার? লোন, হ্যাঁ। তাহলে তো ওই যে ব্যাংক থেকে ব্যাংক বা হোক বা অন্যান্য ভাবে হোক, আপনি বন্ড নেওয়া আছে, এই দেওয়া আছে, যাই হোক, সেগুলা তাদের রিটেন কনসেন্ট নিতে হবে, যা যে প্রাইভেট কোম্পানি করে তাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে? তাহলে এর মাধ্যমে এই প্রসেসে আমরা কি করতে পারি, একটা কোম্পানি অ্যামেন্ডমেন্ট করতে পারি, পাবলিক কোম্পানি ইনটু প্রাইভেট কোম্পানি। দেন আমরা বলবো উইন্ডিং আপ করবো,
আমাদের মোটামুটি প্রায় শেষের স্যার, দিকে আমরা- হ্যাঁ সময় হয়ে গেছে। হ্যাঁ আমাদের সময় হয়ে গেছে, নামাজ পড়ে কি আমরা ক্লাস কন্টিনিউ করবো না শেষ না, নামাজ পড়ে ক্লাস কন্টিনিউ করতে পারবো না, আমাদের তো আর 3 মিনিট 2 মিনিট সময় আছে, আমরা বেরিয়ে যাবো এখন। হ্যাঁ, নামাজ ক্লাস শেষ করে পড়বো। আর যদি জামাতে পড়ার ইচ্ছা করেন তাহলে আপনি আপনি বেরিয়ে যেতে পারেন, আমরা শেষ করে দেবো, সমস্যা নেই। Yes, sir. ঠিক আছে, তাহলে আপনাদের মানে আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, আমরা তাহলে আর কন্টিনিউ না করি। হ্যাঁ স্যার, আপনি আমাদের কোম্পানি একটা যে শীটটা দিয়েছিলেন, ওই হ্যাঁ শীটটাতে আপনার মার্ক করা ছিল, কিন্তু আপনি যেটা অনেক ভাইকে শেয়ার করেছেন ওই হুম। শীটটাতে কোনো মার্ক নেই স্যার, ওইটা একটু আমাদেরকে শেয়ার করে দেবেন অনেক ভাইকে। মার্ক করাটা শেয়ার করছি, লিখতে দিচ্ছি। অবশ্য না, আমি যেটা পাইছি অনেক ভাই শেয়ার করছে ফেসবুকে, ওটা মার্ক করা নাই স্যার। আবার দেখেন মার্ক করাটাও দিচ্ছি। স্যার এখানে শিডিউল 4 কোনটা স্যার স্যার? এখানে স্লাইডের পিডিএফটা দিলে ভালো হয় স্যার, এটা তো সংক্ষিপ্ত করা আছে তো স্যার, স্লাইডের পিডিএফটা দিলে ভালো হয় স্যার। রাজনীতি মানে আমি একটা ওয়ার্ড ফাইলে তো আপনাদের দেই নাই, ওয়ার্ড ফাইলে দিছি তো, আমি এই যে স্লাইড যেগুলো করছি এগুলো একটা ওয়ার্ড ফাইল আছে, সেটা আপনাদেরকে দিয়ে দিছি তো। তো দেখেন এরকম একটা ফাইল দিছি, ওটা দিছি না আপনাদের তো। আচ্ছা স্যার শিডিউল 4টা কই পাবো স্যার? এটা কোম্পানি আইনের সাথে পাবেন, কোম্পানি আইনের সাথে পাবেন। আচ্ছা জি স্যার। স্যার, এখানে আপনার ওয়েবসাইটে slide-এর- ওয়েবসাইটে গিয়ে পাবেন। আপনার স্লাইডের পিডিএফটা দিলে ভালো হয়, কিন্তু একটু মানে জাস্ট নিয়ে আসলে তো স্যার, স্লাইডের পিডিএফটা দিলে ভালো হয় স্যার। আগে ক্লাসগুলোতে পাওয়া যেত শুরুর দিকে, এখন এটা তো পাই না দেখি। এটা পাইছেন না, পাওয়ার কথা না তো, কেন দেয় না? এটা পাইছেন না আপনারা ওয়ার্ড ফাইলটা? এটা স্যার পেয়েছি স্যার। এই ফাইলটাই আপনার শেয়ার প্রয়োজনে, আর কেউ যদি না পেয়ে থাকেন শেয়ার করেন, এইটাই আমি এখানে স্লাইড করছি। এটা কি স্যার একটু চ্যাটে শেয়ার করে দেয় স্যার, একটু ডাউনলোড করে নিতে চ্যাট বক্সে শেয়ার করে দেয় স্যার। 21 পেজের ফাইলটা না স্যার? হ্যাঁ স্যার চ্যাট বক্সে শেয়ার করে দেয় স্যার, একটু চ্যাট বক্স থেকে আমরা ডাউনলোড করে করা দেব। যায় কিনা আপনারা করতে গেছিলাম কিছু পারি না। ফাইলে গেলেই তো হওয়ার কথা, কিন্তু ফাইলে গিয়ে তো পাই না, কি বলে কম্পিউটার। কি বললো নেটওয়ার্ক ডিসকানেক্ট তো বললো কেন? হচ্ছে না, বলতেছে নেটওয়ার্ক ডিসকানেক্ট। দেখ আমরা পাবেন ইয়েতে, একটু দেখে রাখি আপনার গ্রুপে দেয়া, একটু ঘাটাঘাটি করে চাইলে পাবেন। এটা আমি বেশি দিন হয় তো, এই দিন মাত্র দিলাম। আচ্ছা পাই না কেন? ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা আজকে শেষ করবো, আমরা একটু রিল্যাক্স হচ্ছি, যেহেতু একটা ক্লাস বেশি পাবো আর তাড়াহুড়া কম হলো। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ওকে, জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।